হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেল স্বাগত। তো আজকে আমরা বায়োলজির ক্লাস পড়ব। তো বায়োলজির আমাদের ডাইজেস্টিভ সিস্টেম চলছিল। ডাইজেস্টিভ সিস্টেমে আগের দিন আমাদের কতটা হয়েছিল? আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে আগের দিন আমাদের মাউথ ক্যাভিটি অবধি হয়েছিল। মাউথ ক্যাভিটি বা একে আরেকটা নামে কি বলে জানি আমরা? বাকেল ক্যাভিটি। আমরা আগের দিন এটা পড়েছি, বাকেল ক্যাভিটি। ঠিক আছে, তো আগের দিন আমরা মাউথ ক্যাভিটি অর্থাৎ বাকেল ক্যাভিটি অবধি আমরা আগের দিন পড়েছিলাম। তো বাকেল ক্যাভিটি মাউথ ক্যাভিটি আমরা কি পড়েছি? আমরা পড়েছি সেখানে মাউথ ক্যাভিটি অর্থাৎ আমাদের মুখের মধ্যে কি আছে? লালা রস আছে, তো অর্থাৎ স্যালাইভারি আছে। ঠিক আছে, তো সেই স্যালাইভারি কি করে? আমাদের কার্বোহাইড্রেটকে পরিপাক করে, কার্বোহাইড্রেটকে আমাদের কিছুটা পরিপাক করে। ঠিক আছে, মুখের মধ্যে কিন্তু আর কোনো কিছু পরিপাক হয় না, আর কোনো কিছু ডাইজেস্ট হয় না। তাহলে মাউথ ক্যাভিটিতে কি হয়? মাউথ ক্যাভিটি হয় কার্বোহাইড্রেট মল্টজে পরিণত হয়, তো একে কার্বোহাইড্রেটকে মল্টজে কে পরিণত করে? টায়ালিন। ঠিক আছে, তো এতটা আমরা আগের দিন কিন্তু আমরা এটা পড়ে নিয়েছি পুরোপুরি। তো এবারে কার্বোহাইড্রেট মুখের মধ্যে আমাদের কিছুটা ডাইজেশন হওয়ার পরে খাবারটা আমাদের কোথায় যাবে? ঠিক আছে, তো এরপরে আমাদের কি আছে? মাউথ ক্যাভিটির পরে আমরা কি পড়েছিলাম? কি অঙ্গ পড়েছিলাম? আমরা পড়েছিলাম ইসোফ্যাগাস। ইসোফ্যাগাস আমরা পড়েছিলাম। ঠিক আছে, মাউথ ক্যাভিটির পরে। অর্থাৎ একে বাংলায় কি বলে? বাংলায় আমরা কি নামে একে চিনি? বাংলায় একে বলা হয় গ্রাস নালী। যারা আগে বাংলায় এই টার্মটি পড়েছো তাদের জন্য এটা বলে দিলাম, এতে সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, তো বাংলায় কি বলে? গ্রাস নালী, বা একে ইংরেজিতে বলে ইসোফ্যাগাস। তাহলে ইসোফ্যাগাস কি আমরা দেখে নিই, চলো। তো এই হচ্ছে কি আমাদের মুখের মধ্যে আমাদের খাবারটা এন্টার করলো। তারপরে যে আমাদের যে নালীটা আছে সেটাকে বলছে কি? ইসোফ্যাগাস। সেই নালী অর্থাৎ একে যে পাইপটা আছে সেই পাইপটাকে বলছে ইসোফ্যাগাস। এই পাইপের মাধ্যমে কি হয়? খাবার আমাদের মুখ থেকে আমাদের কোথায় পৌঁছায়? স্টোমাকে পৌঁছায়। ঠিক আছে, তাহলে গ্রাস নালীর কাজ কি? আমরা কি দেখব না? খাদ্যকে মুখ থেকে পাকস্থলীতে নিয়ে যায়। ঠিক আছে, একেবারে সহজ সরল ভাষায় তোমাদের বোঝাচ্ছি। তো এটা কি করে? এটা হচ্ছে গিয়ে ইসোফ্যাগাসের মাধ্যমে আমাদের খাদ্য মুখ থেকে পাকস্থলীতে যায়, অর্থাৎ স্টোমাকে যায়। যেরকম ধরো তুমি তোমার বাড়ি থেকে স্কুল যাবে, তো তার জন্য তো একটা রাস্তা আছে। তো সেই রকমই খাবার যে মুখ থেকে পাকস্থলীতে যাবে, তার যে যাওয়ার রাস্তাটার নাম কি? রাস্তাটার নাম হচ্ছে ইসোফ্যাগাস। তো এটা কি দিয়ে তৈরি? এটার লম্বা কত? এর লেন্থ কত? এর লেন্থ হচ্ছে গিয়ে 25 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ মুখের পর থেকে যে আমাদের স্টোমাকের আগে অবধি যে ইসোফ্যাগাসে, এটার লেন্থ 25 সেন্টিমিটার। এটি এক প্রকার মাস্কুলার অর্গান। মাস্কুলার অর্গান বলতে আমরা কি বুঝবো? মাস্কুলার অর্গান বলতে আমরা সেই সমস্ত অঙ্গকে বোঝাই যেই সমস্ত অঙ্গ কেবলমাত্র মাসেলস দিয়ে তৈরি। ঠিক আছে, যেমন ধরো তুমি রাস্তা দিয়ে যাবে, তো রাস্তাটা দেখো কোনো না কোনো দিয়ে তৈরি। যেমন ধরো আমরা যদি বলি কাঁচা রাস্তা বলতে আমরা কোন রাস্তাকে বুঝবো? যেটা হচ্ছে কি তোমার মাটির রাস্তা, সেটাকে বলছে কাঁচা রাস্তা। আর পাকা রাস্তা মানে কি? আমাদের সিমেন্ট দিয়ে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে পাকা রাস্তা। ঠিক সেই রকমই এটাকে বলা হচ্ছে মাস্কুলার অর্গান। কেন? কারণ এটা শুধুমাত্র মাসেলস দিয়ে তৈরি, এই কারণে এটাকে বলা হয় মাস্কুলার অর্গান। ঠিক আছে, এবার দেখো, মনে করো এরকম কিছু রিং,
সরি, কিছু রিং কি হচ্ছে একে উপরের উপর কিছু রিং রাখা আছে, ঠিক আছে। তো সেটা কি হবে, একটা টিউবের মতো দেখতে হবে না। তোমাদের যে বাড়িতে রিং পাওয়া যায়, ধরো কোনো পাইপের রিং বা লোহার রিং নিয়ে নাও গোল গোল, তো সেটাকে কি করো, সেটাকে হচ্ছে একটা রিংয়ের উপর আরেকটা রিং রাখো, এরকম একটার উপর একটা একটার উপর একটা রাখতেই থাকো, রাখতে 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 দেখবে একটা বেশ লম্বা হয়ে যাবে এবং সেটাকে ভিতরটা যেন ফাঁকা থাকবে, ভিতরটা ফাঁকা থাকবে, তখন কি হবে, পাইপের মতো সৃষ্টি হয়ে যাবে। তো ঠিক সেই রকমই এই এসোফ্যাগাস কি হচ্ছে, অনেকগুলো মাসেলসের রিং, মাসেলসের রিং কি হচ্ছে একে অপরের সাথে যুক্ত থাকছে, একে অপরে একটা মাসেলসের রিংয়ের উপর আরেকটা মাসেলসের রিং অবস্থান করছে, ঠিক আছে। তো সে এইরকম এইভাবে অবস্থান করে, ঠিক আছে, এইভাবে অবস্থান করে কিছু রিং। তো এইভাবে মাসেলসের রিংগুলো অবস্থান করে আমাদের ইসোফেগাস তৈরি করছে, ঠিক আছে। এবারে এই যে ইসোফেগাস যে তৈরি করছে রিংগুলো, তো একটা রিং থেকে যখন আরেকটা রিংয়ে আসবে তখন কিছুটা জায়গায় খাঁজ কাটা থাকবে, তো সেই খাঁজকে যখন আমাদের খাবার আসছে তখন কি হচ্ছে, এই রিংগুলো যখন খাবারটা ধরো এখানে প্রবেশ করছে, খাবারটা এখানে প্রবেশ করছে, তখন কি হচ্ছে একটা রিংয়ের মধ্যে খাবার আমাদের প্রবেশ করলো, ঠিক আছে। দেন সেখান থেকে যখন আরেকটা রিং অর্থাৎ সামনের দিকে খাবারটা এগোতে যাবে, তখন কি হবে, তখন মাসেল কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, অর্থাৎ মাসেল কি হবে, সংকুচিত হবে, চাপ দিবে খাবারের উপর, দিলে সেটা আবার নিচে আসবে। অর্থাৎ এখানে যখন খাবারটা এলো, এটা ধরো একটা রিং, ঠিক আছে, এখানে যখন খাবারটা এলো তখন কি হলো, মাসেল এরকম এরকম চাপ দিল ভিতর দিকে চাপ দিতে দিতে কী হবে, খাবারটা আবার সামনের দিকে এগোবে, আবার চাপ দিবে, দেন কী হবে, খাবারটা আবার সামনের দিকে এগোবে। এইভাবে কী হচ্ছে, সংকোচন করতে করতে মাসেল কন্ট্রাকশনের মাধ্যমে কী হচ্ছে, খাবার আমাদের ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। তো এই যে প্রসেসটা, এই যে মাসেল কন্ট্রাকশনের মাধ্যমে যে খাবার যে সামনের দিকে এগোচ্ছে, সেটা এই প্রসেসটাকে কী বলছে, এই প্রসেসটাকে বলছে পেরিস্টালসিস প্রক্রিয়া, অর্থাৎ এই প্রসেসটাকে বলছে পেরিস্টালসিস প্রসেস। মনে করো খুব একটা সরু গলির মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, ঠিক আছে, সেখানে কি হচ্ছে, গলিতে একটু এগোলে আবার একটু খাঁজ কাটা জায়গা, আবার এগুলো একটা মানে গলিটায় প্রায় খাঁজ কাটা জায়গা দিয়ে অবস্থান করছে পুরো গলিটা। এবার তুমি যাচ্ছ, তোমার গলার মতো তোমার জায়গা নেই, এনাফ জায়গা নয়, মানে ইজিলি তুমি একটা রাস্তার যে মধ্যে যে ইজিলি হেঁটে যাবে সেই রকম এনাফ জায়গা নেই, তখন তোমার কি হচ্ছে, পিছন থেকে ধাক্কা দিয়ে তোমাকে ঠেলছে, ঠিক আছে, তুমি গলিটার মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি যেতে পারছো না, তোমার জন্য জায়গাটা খুবই ছোট, তখন কি হচ্ছে, তোমাদের পিছন দিক থেকে কেউ ধাক্কা দিয়ে ঠেলছে, তো তাহলে কি হচ্ছে, ধাক্কা খেতে খেতে তুমি এগোচ্ছ গলি রাস্তার সামনের দিকে, ঠিক আছে। সেই রকমই এখানে কি হচ্ছে, খাবারকে ধাক্কা দিচ্ছে, মাসেল কন্ট্যাক্ট করছে, চাপ দিচ্ছে, দেন কি হচ্ছে, খাবারটা সামনের দিকে এগোচ্ছে। এই প্রসেসটাকে বলছে পেরিস্টালসিস প্রসেস, ওকে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এসোফেগাসের মধ্যে আমরা কি পড়লাম, এসোফেগাস হচ্ছে গিয়ে আমাদের খাবারকে মুখ থেকে পাকস্থলীর মধ্যে নিয়ে যায়। এছাড়া আর কি করে, এছাড়া হচ্ছে গিয়ে মুখ থেকে পাকস্থলীতে নিয়ে যায়। এর লেন্থ কত, এর লেন্থ হচ্ছে গিয়ে 25 সেন্টিমিটার। এটি এক প্রকার মাস্কুলার অর্গান, অর্থাৎ শুধুমাত্র মাসেলস দিয়ে এটি তৈরি, এই কারণে একে বলা হচ্ছে মাস্কুলার অর্গান। এখানে যে খাবার এগোয়, এই খাবার অর্থাৎ খাবার যে সামনের দিকে এগোয়, এই প্রসেসটাকে কি বলছে, এই প্রসেসটাকে বলছে পেরিস্টালসিস প্রসেস, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে পেরিস্টালসিস প্রসেস। তো জিজ্ঞাসা করতে পারে যে এসোফেগাসে কোন প্রসেসে খাবার সামনের দিকে এগোয়, সেটা কি হবে, এই পেরিস্টালসিস প্রসেস। পেরিস্টালসিস প্রসেস মানে কি, খাবার মাসেল কন্ট্রাকশনের মাধ্যমে খাবার কি হচ্ছে, সামনের দিকে এগোচ্ছে। তোমরা যদি একটা বেলুনকে নাও, বেলুনের মধ্যে জল ভরে তোমরা বেলুনটাকে ফোলাবে, দেখবে বেলুনের এক সাইডে যখন তুমি চাপ দেবে তখন কি হবে, বেলুনের অপর সাইড কিন্তু বেশি পরিমাণে ফুলে যাবে, তাই না, জলটা অপর সাইডে পুরোপুরি চলে যাবে। ঠিক সেই রকমই কি হচ্ছে, মাসেলস এখানে চাপ কন্ট্রাকশন করার জন্য কি হচ্ছে, খাবারটা সামনের দিকে এগিয়ে আসছে, এইভাবে খাবারটা স্টোমাকে পৌঁছায়, এইভাবে, ঠিক আছে। আর এখানে কিন্তু এসোফেগাসে কিন্তু কোনো প্রকারের ডাইজেশন হয় না, এসোফেগাসে কিন্তু কোনো প্রকারের ডাইজেশন দেখা যায় না। তো এসোফেগাসের পরে আমরা আর কি দেখবো, এসোফেগাসের পরে আমাদের আর কি অর্গান আছে, স্টোমাক।
একে বাংলায় কি বলছে? পাকস্থলী। পাকস্থলী। তো এটা কি? এটা হচ্ছে আমাদের স্টোমাক। এর আগের অংশটা কি ছিল? এর আগের অংশটা আমাদের এসোফেগাস ছিল। এই যে নালিটা এসে মুখ থেকে আমাদের স্টোমাকে যে নালিটা এসে, এটা কি? এসোফেগাস। ঠিক আছে, এবারে যখন আমাদের কি হলো, এসোফেগাসে কি হচ্ছে, এসোফেগাস থেকে খাদ্য হচ্ছে পেরিস্টালসিস প্রসেসে ধাক্কা খেতে খেতে স্টোমাকে এসে পৌঁছে। ঠিক আছে, এবারে তুমি ধরো তুমি তোমার বাড়ি থেকে কোনো জায়গায় যাচ্ছ। ঠিক আছে, এবার বাসে টাসে চেপে যাচ্ছ। তো বাসে টাসে বা যখন কোনো গাড়িতে চেপে যখন যাবে, রাস্তায় থাকে না, পাম্প থাকে না, তো সেইগুলো কি হচ্ছে, ধাক্কা খেতে খেতে এগোচ্ছ, তখন খুব বেকার। তো তুমি ধরো তোমার বাড়ি থেকে কোনো একটা জায়গায় গাড়িতে চেপে তুমি কোনো একটা জায়গায় যাচ্ছ, তোমার কুটুম বাড়ি কোনো একটা জায়গায় যাচ্ছ, তখন কি হচ্ছে, রাস্তায় বেকার থাকে, তো সেগুলাই কি হচ্ছে, সেগুলাই তুমি ধাক্কা খেতে খেতে গাড়িতে খুব একটা ঝাঁকুনি হয়, তো সেরকম ঝাঁকুনি খেতে খেতে তুমি তোমার কুটুম বাড়িতে পৌঁছলে। তো তুমি পৌঁছে করে কি তুমি তোমার সেখানে বা কোনো জায়গায় কাজ করতে যাচ্ছ, অফিসে যাচ্ছ, অফিসে পৌঁছলে, তো পৌঁছে করে কি তুমি কাজ করতে লাগবে, তুমি একটু বিশ্রাম নিবে, তাই না? কারণ এতটা ধাক্কা খেয়ে তুমি রাস্তা থেকে জার্নি করে এসো, তুমি এসে তো কিছুটা তো বিশ্রাম নেবে। তো খাবার যেরকম, খাবারও এখানে কি হচ্ছে, পেরিস্টালসিস প্রসেস ধাক্কা খেতে খেতে এসে তারও তো বিশ্রাম দরকার, তাই না? তাহলে এখানে স্টোমাকে এসে কি করবে, খাদ্য বিশ্রাম নেবে, খাবার কি করে বিশ্রাম নেবে। তো এখানে কি হয়, খাবার আসার সাথে সাথে 1 থেকে 2 ঘন্টা মতো কি হয়, খাবার এখানে এমনি পড়ে থাকে, এসে করে এমনি পড়ে থাকে, অর্থাৎ রেস্টে নেয়। ঠিক আছে, এমনি পড়ে থাকে খাবার, 1 থেকে 2 ঘন্টা কি করে স্টোমাকে এসে খাবার এমনি পড়ে থাকে। কারণ সে পেরিস্টালসিস প্রসেস মানে কি, সেখানে ধাক্কা দিতে মাসেল কন্ট্রাকশন করছে, অর্থাৎ খাবারকে ধাক্কা দিতে দিতে এগোচ্ছে, তাই না? তো তখন এসে করে তার জার্নি হচ্ছে এতটা এসে করে, তো সে তো এসে করে একটু রেস্ট নিতে চাইবে। এই কারণে কি, তাহলে কি হচ্ছে, এখানে খাবার 1 থেকে 2 ঘন্টা এমনি পড়ে থাকে। তো এই যে 1 থেকে 2 ঘন্টা যে খাবার পড়ে থাকে, তো তার মাঝখানে কি হয়, ঠিক আছে, তাহলে তার মাঝখানে কি হয় আমরা দেখে নিই, চলো। তো তোমরা একটা নাম প্রায় শুনে থাকবে যে HCl, আমাদের স্টোমাকের মধ্যে HCl থাকে, পাকস্থলীর মধ্যে HCl থাকে, তোমরা হয়তো প্রায় নাম শুনে থাকবে এটা। তো এই HClটা কি, HCl কে হচ্ছে গিয়ে, এর ফুল নাম হচ্ছে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা কি আমাদের স্টোমাকের মধ্যে থাকে। তো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের স্টোমাকের মধ্যে থাকছে, দেখো এটা অ্যাসিড মানে কি, এর পিএইচ লেভেল কত হবে, এর পিএইচ কত হবে, নিশ্চয়ই 7 থেকে কম হবে, তাই না? তাহলে এর পিএইচ কত, 1.5। ঠিক আছে, এর পিএইচ কত, 1.5। তো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের স্টোমাকের মধ্যে থাকছে, তো এর অ্যাসিডের লেভেলটা 1.5, সব থেকে একেবারে নিম্নমানের যদি আমরা দেখি অ্যাসিড কোনটি, সেটা হবে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই অ্যাসিড আমাদের যদি এমনি বাইরে যদি আমরা শরীরের মধ্যে, আমাদের শরীরে কোনো অংশে ছোঁয়া লাগে বা পড়ে যায়, তাহলে কিন্তু জায়গাটা পুরো জ্বলে যাবে। ঠিক আছে, তাহলে এটি কিভাবে আমাদের বডির মধ্যে থাকছে, ঠিক আছে, আমাদের এমনি দেহের বাইরে কোথাও পড়লে জ্বলে যাচ্ছে, তাহলে বডির মধ্যে থাকছে, এটা তো একটা ভাবার ব্যাপার না, নিশ্চয়ই কোনো না কোনো কিছু আছে। তো আমাদের পাকস্থলীর মধ্যে এই রকম একটা লেয়ার থাকে, যা কি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে রক্ষা করে, একটা লেয়ার থাকে। ঠিক আছে, এটি কি করে, এটি হচ্ছে আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলীর অন্তর্গাত্রে, অর্থাৎ পাকস্থলীর ভিতরে, দেয়ালের ভিতরে কি হয়, একটা মোটা একটা স্তর থাকে, সেই স্তরটা কি করে, সেই লেয়ারটা হচ্ছে কি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমাদের পাকস্থলীর দেয়ালকে বাঁচায়। যদি কোনো কারণে সেই লেয়ারটা যদি কমে যায়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি আমাদের, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের
তাহলে কি হবে, তাহলে এই সেল হচ্ছে গিয়ে পাকস্থলীর গায়ে টাচ করবে, আর টাচ করা মানে কি হবে, সেটা জ্বলনের সৃষ্টি হবে, সেই জায়গাটা পুড়ে যাবে, তাই না? তখন কি হবে, তখন আমাদের একটা রোগ হয়। রোগটার নাম কি, রোগটার নাম হচ্ছে গিয়ে পেপটিক আলসার, সরি গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার। ঠিক আছে, তো এই যে লেয়ারটার নাম কি, লেয়ারটার নাম হচ্ছে গিয়ে, একে বাঁচানোর জন্য একটা লেয়ার থাকছে, লেয়ারটার নাম কি, লেয়ারটার নাম হচ্ছে গিয়ে মিউকাস। মিউকাস, ঠিক আছে। তো আমাদের দেহের মধ্যে কি হচ্ছে, দেহের মধ্যে পাকস্থলীর মধ্যে মিউকাস কি হচ্ছে, মিউকাস একটা বেশ মোটা লেয়ারের সৃষ্টি করছে, যাতে কি না হয়, যাতে হচ্ছে গিয়ে আমাদের যে পাকস্থলীর মধ্যে যে HCl থাকে সেটা তার দেয়ালে টাচ না করতে পারে। ঠিক আছে, দেখো এখানে তো HCl আছে, এর মধ্যে তো HCl আছে, ঠিক আছে। এবারে এই যে কালো রঙটা দেখছো, সেটা মনে করো মিউকাসের লেয়ার, ঠিক আছে। এবারে যদি মিউকাসের লেয়ার হয়তো কোনো জায়গায় পাতলা হয়ে গেছে, ধরো এখানে হালকা পাতলা হয়ে গেল, তখন কি হবে, ইজিলি HCl এর গায়ে টাচ করতে পারবে, তাই না? তো ইজিলি যখন এর গায়ে টাচ করতে পারবে, তখন কি হচ্ছে, তখন জ্বলনের সৃষ্টি হবে, সেই জায়গাটা ক্ষতের সৃষ্টি হবে, তাই না? জ্বলে যাবে জায়গাটা, ঘায়ের মতো সৃষ্টি হয়ে যাবে। তো সেই যে ঘায়ের মতো যে সৃষ্টি হচ্ছে পেপটিক, তাকে কি বলছে, তাকে বলছে গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার, ঠিক আছে। তো গ্যাস্ট্রিক আলসার হলে কিন্তু আমাদের তেল মশলা জাতীয় খাবার খেতে কম বলে। কেন? কারণ হচ্ছে কি, যত তেল মশলা জাতীয় খাবার খাবে তত HCl বেশি ক্ষরণ হবে, আর যত HCl ক্ষরণ হবে তত তোমার সেখানে ক্ষতের সৃষ্টি হবে, আর সেটা তত বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে মিউকাসের লেয়ার কী করে, মিউকাসের লেয়ার আমাদের HCl থেকে আমাদের পাকস্থলীর গাকে বাঁচায়। ওকে, বোঝা গেল? এবারে এই HCl আর মিউকাসটা আসছে কোথা থেকে আমাদের দেহের মধ্যে, HCl আর মিউকাসটা তো এমনি এমনি আসবে না, কোথা থেকে আসছে, তো HCl আর মিউকাসটা আসছে, দেখো তো এখানে তো লেয়ার তো আছে, মিউকাসের লেয়ার। এবার এটা হচ্ছে কি মিউকাসের লেয়ার, আর এর যে বাইরে আছে এটা কি হচ্ছে পাকস্থলীর গা, ঠিক আছে, পাকস্থলীর দেয়াল। তো এই যে পাকস্থলীর দেয়াল আর মিউকাসের লেয়ার, এদের মাঝখানে এরকম ছোট ছোট কিছু গ্রন্থি থাকে, ঠিক আছে, কিছু কিছু ছোট ছোট গ্রন্থি থাকে। তো সেই গ্রন্থিগুলোকে কি বলে, গ্রন্থিগুলোকে বলে গ্যাস্ট্রিক গ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ঠিক আছে। দেখো গ্যাস্ট্রিক শব্দটি যেখানে থাকবে তার মানে বুঝবে যে সেটা স্টোমাকের সাথে যুক্ত। আমরা এরকম এর আগে অনেকগুলো টার্মই পড়েছি, যেরকম হেপাটিক মানে তোমরা হেপাটিক মানে তোমরা বুঝবে কি, সেটা হচ্ছে গিয়ে লিভারের সাথে যুক্ত। সেরকম গ্যাস্ট্রিক মানে কি বুঝবে, গ্যাস্ট্রিক মানে হচ্ছে গিয়ে আমাদের স্টোমাকের সাথে যুক্ত, ঠিক আছে। তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোথায় থাকে, আমাদের স্টোমাকের মধ্যে কিন্তু গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে। তো আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড একটা দেখে নিই ছবি, চলো। তো এইরকম হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের আকারটা এইরকম, ঠিক আছে। তো এর মধ্যে কিছু সেল থাকে, এর গলার কাছে ঠিক এরকম কিছু সেল থাকে। তো এই সেলগুলোকে কি বলছে, এই সেলগুলোকে বলছে মিউকাস সেল, মিউকাস সেল, ঠিক আছে। নিচে কিছু সেল থাকছে, এগুলোকে বলছে অক্সিনটিক বা প্যারেন্টাল সেল। আরেক প্রকারের সেল থাকে, একে বলে চিপ সেল, ঠিক আছে। তো এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে 3 প্রকারের সেল আমরা মূলত দেখতে পাবো। কি কি? মিউকাস সেল, অক্সিনটিক বা প্যারেন্টাল সেল, আর একটা চিপ সেল,
ঠিক আছে, মিউকাস সেল। তো মিউকাস সেল নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে এখান থেকে কি হবে, এখান থেকে আমাদের মিউকাস ক্ষরণ হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি রিলিজ হয়, এখান থেকে মিউকাস রিলিজ হয়, এখান থেকে মিউকাস রিলিজ হয়। ঠিক আছে, অক্সিনটিল সেল, অক্সিনটিল বা প্যারেন্টাল সেল, এখান থেকে কি হয়, এখান থেকে আমাদের এইচসিএল। তো এখানে নিচে যে সেলটা থাকে এটাকে বলে চিপ সেল। তো চিপ সেল থেকে কী কী ক্ষরিত হচ্ছে, কী কী রিলিজ হচ্ছে না, পেপসিনোজেন অ্যান্ড রেনিন। ঠিক আছে, পেপসিনোজেন ও রেনিন, তো এগুলো কী করে, এগুলো হচ্ছে গিয়ে মেন ডাইজেশনের কাজ করে। ঠিক আছে, তো তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে তাহলে আমাদের 3 টাইপের সেল থাকছে, কি কি না, হচ্ছে কি মিউকাস সেল, অক্সিনটিক বা প্যারেন্টাল সেল অ্যান্ড চিপ সেল। ঠিক আছে, তো মিউকাস সেল মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে মিউকাস ক্ষরিত হচ্ছে, রিলিজ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে স্টোমাকের মধ্যে মিউকাস কোথা থেকে আসে, গ্যাস্ট্রিক সেলের মধ্যে অবস্থিত মিউকাস সেল থেকে। এই সেল কোথা থেকে আসে, প্যারেন্টাল সেল থেকে। এইচসিএল কোথা থেকে আসে, প্যারেন্টাল সেল থেকে। এবং হচ্ছে কি পেপসিনোজেন ও রেনিন কোথা থেকে আসে, চিপ সেল থেকে। পেপসিনোজেন ও রেনিনের কাজ কি, পেপসিনোজেন ও রেনিন হচ্ছে গিয়ে আমাদের পাকস্থলিতে যে মেন ডাইজেশন হয়, ডাইজেশনের কাজ কি করে এই পেপসিনোজেন ও রেনিন। ঠিক আছে, তো এখানে তোমরা কীভাবে মনে গুলিয়ে যেতে পারো যে প্যারেন্টাল সেল কোশ্চেন এরকম আসতে পারে যে এইচসিএল কোন সেল থেকে খরিত হয়, বা রেনিন বা পেপসিনোজেন কোথা থেকে খরিত হয়। তো এই ক্ষেত্রে গুলিয়ে যায় অনেক সময়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কীরকম মনে রাখবে, দেখো এই সেল কোথা থেকে খরিত হচ্ছে, প্যারেন্টাল সেল থেকে। তো তোমাদের পেরেন্টের কাজ কি, পেরেন্টের আমাদের মূলত কি করে, আমাদের পেরেন্ট মূলত হচ্ছে কি একটা শিশুকে ছোট থেকে বড় করে, তো তাদের বিকাশ করে বুদ্ধি, এবং হচ্ছে তাদের যে একটা বাচ্চাদের সাফল্য পায় জীবনে, যদি তুমি কোনোদিনও সাফল্য পাও তাহলে তার পিছনে অবশ্যই তোমার পেরেন্টের হাত থাকবে, তাই না। তো সেই রকমই এই সেল কি করছে, এদের কি হচ্ছে বড় করছে এবং এদের বিকাশ করছে। তো কিভাবে বিকাশ করে, এই যে পেপসিনোজেন এবং রেনিন যে আছে, যে চিপ সেল থেকে খরিত হচ্ছে, এরা কিন্তু যখন রিলিজ হয় তখন কিন্তু এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ঠিক আছে, এরা কি থাকে, এরা নিষ্ক্রিয় থাকে, নিষ্ক্রিয় অর্থাৎ এদের কাজ করার কোনো ক্ষমতা থাকে না। একটা বেবি যখন প্রথম জন্ম হয় তখন কি তার কোনো কাজ করার ক্ষমতা থাকে না, তখন তার কোনো ভাবনা চিন্তা করার ক্ষমতা থাকে যে আমার কি করলে আমার ভালো হবে, কোনটায় আমার ভালো কোনটায় আমার মন্দ, তার কি ভাবনা চিন্তা করার কোনো ক্ষমতা থাকে না। ঠিক সেই রকমই পেপসিনোজেন ও রেনিন যখন প্রথম খরিত হয় তখন কিন্তু তার কোনো ভাবনা চিন্তা মানে কাজ করার কোনো রকম কোনো ক্ষমতা থাকে না। তাকে কাজ করার ক্ষমতা কে দেয়, তাকে কাজ করার ক্ষমতা এই সেল কিন্তু এদের কাজ করার ক্ষমতা প্রদান করে। ঠিক যেরকম তোমার মেন্টাল ডেভেলপমেন্টে হেল্প করে কে, তোমার পেরেন্টস। ঠিক আছে, তাহলে এই সেল এখানে কি করছে, তোমার পেরেন্টের কাজ করছে, পেরেন্টের কাজ করছে। এই কারণে কি বলছে, এটি হচ্ছে কি পেরেন্টাল সেল থেকে খরিত হচ্ছে। আর চিপ সেল হচ্ছে গিয়ে অর্থাৎ কি করলো, এই তোমার পেরেন্ট কি করলো, তোমার সাকসেসের পথে এগিয়ে দিল। এবার তুমি যখন সাকসেস পাবে তখন তুমি তোমার বাড়ির মেন কাজ করবে, তাই না। তো তখন তোমার বাড়ির মেন কাজ করবে, অর্থাৎ তোমার বাবা মা তোমার জন্য যাই কিছুই করে না কেন তোমার জন্য তো করে, প্রধান তো তুমি, তাই না। চিপ মানে কি, চিপ মানে প্রধান। এবং হচ্ছে গিয়ে তুমি যখন সাকসেস পাবে তখন তুমি তোমার বাড়ির প্রধান কাজ করবে, মেন কাজ করবে তোমার বাবা মা, তাই না। তো সেই জন্য এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে গিয়ে এইচসিএল হচ্ছে গিয়ে তোমার পেরেন্টের কাজ করে এদের নিষ্ক্রিয় থেকে সক্রিয় করছে, এবং পেপসিনোজেন কি হচ্ছে, সক্রিয় হয়ে তারা মেন কাজটা করছে। এই কারণে এটি কোথা থেকে আসছে, চিপ সেল থেকে হচ্ছে। তুমি সাকসেস পাওয়ার পর তোমার বাড়িতে তোমার প্রধান ভূমিকা কিন্তু তুমিই পালন করছো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, চিপ সেল থেকে এগুলো হচ্ছে কি মেন আমাদের যে প্রোটিন যে উৎসেচকগুলো আছে সেগুলো খরিত হচ্ছে। ঠিক আছে, এবারে আমরা দেখব, এবারে আমরা কিন্তু এইচসিএল কিছু কাজ দেখে নেবো। তো এইচসিএল এর কি কি কাজ আছে চলো দেখে নিই আমরা। এইচসিএল তো একটা কাজ করলাম, দেখলাম যে আমরা কি করছি, এইচসিএল হচ্ছে কি আমাদের যে প্রোটিন ভঙ্গক উৎসেচক আছে সেগুলোকে নিষ্ক্রিয় থেকে সক্রিয় ফর্মে তৈরি করছে। তাহলে এইচসিএল কি করে, প্রোটিন ভঙ্গক উৎসেচক, প্রোটিন ভঙ্গক উৎসেচক, প্রোটিন ভঙ্গক উৎসেচক কি পেপসিনোজেন। তাহলে কি হচ্ছে, পেপসিনোজেনকে কি করছে, পেপসিনে পরিণত করছে। ঠিক আছে, তাহলে কি পেপসিনোজেনকে এইচসিএল কি করছে,
পেপসিনে পরিণত করছে। ঠিক আছে, পেপসিনোজেন কি? পেপসিনোজেন হচ্ছে নিষ্ক্রিয় ফর্ম, আর এটা হচ্ছে গিয়ে সক্রিয় ফর্ম। অর্থাৎ পেপসিনোজেন হচ্ছে গিয়ে ইনঅ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে, আর পেপসিন হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে, আর কি হচ্ছে? আর হচ্ছে গিয়ে আর দেখলাম রেনিন। রেনিন কি? পোরেনিনকে রেনিনে পরিণত করছে। পো মানে হচ্ছে কি আগে, অর্থাৎ রেনিন হওয়ার আগে যে ফর্মটা ছিল সেটাকে বলছে পোরেনিন। ঠিক আছে, পোরেনিনকে পোরেনিন, তো সেটা কি করছে? সেটাকে রেনিনে পরিণত করছে এইচসিএল। ঠিক আছে, আর কি আর এইচসিএল আর কি কাজ করে? এইচসিএল আর কি করে? এইচসিএল হচ্ছে গিয়ে আমাদের দেখো, খাবার আমরা যখন খাবারটা খাচ্ছি তখন কি হচ্ছে? খাবারের সাথে যখন খাবারটা পরিবেশে আছে তার মানে কি? তার খাবারের উপর জীবাণু তো অবশ্যই লাগছে, তার মানে খাবারের সাথে আমরা কিছু জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে। তো সেই জীবাণুগুলোকে কী করছে? ধ্বংস করে, জীবাণুকে ধ্বংস করে, আমাদের এর আগে খাদ্যের মধ্যে জীবাণু কোথায় ধ্বংস হচ্ছিল? আমাদের মুখে, বাকেল ক্যাভিটিতে। ঠিক আছে, আমাদের বাকেল ক্যাভিটিতে কে আমাদের জীবাণুকে মারতে হেল্প করছিল? লাইসোজাইম ছিল আমাদের মুখের মধ্যে, স্যালাইভাতে অর্থাৎ আমাদের লালা বা থুতু যেটাকে বলছি তার মধ্যে আমাদের লাইসোজাইম ছিল। সে কী করছিল? জীবাণুকে মারছিল। এবং যদি কোনো কারণে হয়তো কোনো জীবাণু কী করলো? লাইসোজাইম তারপর কাজ করতে পারলো না, কোনো কারণে ঢুকে গেল, তখন যে এইচসিএল কী করবে? তাদেরকে ধ্বংস করবে। কারণ এইচসিএল এর পিএইচ কত? এইচসিএল এর পিএইচ 1.5, অর্থাৎ অ্যাসিডিক। তো এতটা অ্যাসিড, এই পরিমাণে অ্যাসিডে কিন্তু কোনো জীবাণু বাঁচতে পারে না। এই কারণে কি হয়? জীবাণুগুলো এখানে ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইচসিএল এর মূলত এই দুটো কাজ। এই কী করে? প্রোটিন ভঙ্গ উৎসেচককে হচ্ছে গিয়ে ইনঅ্যাক্টিভ ফর্মকে অ্যাক্টিভ ফর্মে করে, আর হচ্ছে জীবাণুকে ধ্বংস করে। ঠিক আছে, তাহলে আমরা যদি এইচসিএল এ দেখি, এইচসিএল কি আমাদের ডাইজেশন কি করছে? এইচসিএল না, এইচসিএল কিন্তু আমাদের দেহের মধ্যে কোনো প্রকারের ডাইজেশন করে না। তাহলে কি করে? তাহলে হচ্ছে গিয়ে এইচসিএল কি করে? এইচসিএল হচ্ছে গিয়ে ডাইজেশনে হেল্প করে, ইনডাইরেক্টলি হেল্প করে। যেমন তুমি ধরো আজকে বিসিএস পরীক্ষা দিয়ে বিডিও হয়ে গেলে, বা ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস অফিসার হয়ে গেলে, তাহলে তুমি তো আইএএস অফিসার বা বিডিও হচ্ছ, ঠিক আছে, কিন্তু তার পিছনে কি তোমার বাবা মার কোনো রকম কোনো ভূমিকা নেই? ভূমিকা আছে, তোমার বাবা মা তোমাকে সাপোর্ট করেছে, তাই জন্যই তুমি নিশ্চয়ই হতে পেরেছো। তোমার বাবা মা অনেকটাই হেল্প করবে। ঠিক সেই রকমই কী করছে? মেন ডাইরেকশন করছে পেপসিন এবং রেনিন ডাইরেকশন করে, কিন্তু এদেরকে এই পেপসিন এবং রেনিনে পরিণত হতে সাহায্য করে কে? এইচসিএল, অর্থাৎ তাদের তার পেরেন্ট কী করছে? তাকে পেপসিন এবং রেনিনে তৈরি হতে হেল্প করছে। ঠিক আছে, এগুলো কি হয়? এগুলো তো ঘুমিয়ে থাকে। তুমি ধরো ঘুমিয়ে আছো, তোমার বাবা মা যে করে বলবে উঠ পর তোকে কাজ করতে, তোকে বড় কিছু হতে হবে, তাই না? তো সেই ওঠানোর কাজটা কে করে? এইচসিএল। আর এবারে এইচসিএল কী হয়? যখন আমাদের অ্যাসিডিটি, তোমরা শুনে থাকবে অ্যাসিডিটি হয়। অ্যাসিডিটি কেন হয়? আমাদের দেহের মধ্যে এইচসিএল যখন বেশি পরিমাণে ক্ষরিত হবে, বেশি পরিমাণে উৎপন্ন হবে, তখন কিন্তু আমাদের অ্যাসিডিটি হয়। ঠিক আছে, যখন তুমি কী হবে? যখন তুমি হিজিবিজি খাবার খেয়ে নেবে, বেশি খাবার খেয়ে নেবে তখন কী হবে? তখন হচ্ছে গিয়ে বেশি পরিমাণে আমাদের পেপসিন এবং রেনিন দরকার, বেশি পরিমাণে পেপসিন দরকার, তাই না? এবার পেপসিনকে সক্রিয় করবে কে? এইচসিএল। তাহলে এই বেশি পরিমাণে যখন পেপসিন দরকার, বেশি পরিমাণে পেপসিনকে সক্রিয় করার জন্য কি আমাদের বেশি পরিমাণে এইচসিএল দরকার মেন, তাই না? এবার যখন বেশি পরিমাণে এইচসিএল দরকার, তখন এইচসিএল বেশি উৎপন্ন হবে। এবার বেশি যখন এইচসিএল উৎপন্ন হবে, তখন কি এইচসিএল কি একটা অ্যাসিডটা যখন বেশি পরিমাণে উৎপন্ন হবে, তখন কি গোটা আমাদের পাকস্থলীর মধ্যে ছড়িয়ে পড়বে। তখন কি হবে? তখন গোটা পাকস্থলীর মধ্যে যখন ছড়িয়ে পড়বে, তখন কিন্তু আমাদের কি হবে? ছাতি জ্বালা, বুক জ্বালা, পেট জ্বালা তৈরি হয়। ঠিক আছে, অ্যাসিডিটি হলে। এবার অ্যাসিডিটি তাহলে অ্যাসিডিটি হলে আমাদের কি করা দরকার? আমাদের হচ্ছে কি অ্যাসিডিটিটা কীভাবে রিমুভ করবে? আমাদের কোনো প্রকার ক্ষার জাতীয় জিনিস খেতে হবে। ইনো হচ্ছে কি ক্ষারীয় জিনিস। দেন কী হবে? অ্যাসিডিটি আর ক্ষারীয় যখন আমরা করবো, অ্যাসিডিটি আর বেস যদি আমরা করি, তখন কি উৎপন্ন হয়? তখন হচ্ছে কি পশম হয়, পশম প্লাস লবণ জল উৎপন্ন হয়। ঠিক আছে, তো যখন লেভেলটা যখন মোটামুটি পশমে চলে আসবে, পশম মানে 7, পিএইচ যখন 7-এ চলে আসবে, তখন কিন্তু আমাদের অ্যাসিডিটা মোটামুটি ঠিক, শরীরটা ভালো হবে। ঠিক আছে,
এবারে হচ্ছে মিউকাসের কাজকে আমরা তো দেখে নিয়েছি। মিউকাসের কাজ কি? মিউকাস হচ্ছে কি আমাদের কি করে, আমাদের পাকস্থলী যে দেয়াল আছে তাকে সেফটি প্রদান করে। যখন মিউকাস সেল থেকে মিউকাস ক্ষরণ যখন কমে যাবে, তখন কি হবে, মিউকাসের লেয়ারটা কম হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। আর পাতলা হয়ে গেলে কি হবে, ইজিলি এই সেল আমাদের পাকস্থলীর দেয়ালকে টাচ করতে পারবে। তখন আমাদের কি হবে, গ্যাস্ট্রিক আলসারের সৃষ্টি হবে। ঠিক আছে, এবার হচ্ছে কি আমাদের কি কাজ হলো, আর কি বাকি থাকলো, আর হচ্ছে কি আমাদের পেপসিনোজেন। ঠিক আছে, তো আমরা তো দেখলাম পেপসিনোজেনকে কি করছে, এই সেল হচ্ছে পেপসিনে পরিণত করছে। ঠিক আছে, এবার এই পেপসিন কি করে, পেপসিন হচ্ছে গিয়ে কি করে, পেপসিন কি করে, প্রোটিনকে কি করে, পেপটনে পরিণত করে, ঠিক আছে। তাহলে আমাদের পেপসিনোজেনকে কি করছে, এই সেল পেপসিনে পরিণত করছে। এবার এই পেপসিন কি করছে, প্রোটিন জাতীয় যে খাবারটা আমাদের স্টোমাকে যে করে সঞ্চয় হচ্ছে, সেটাকে কি হচ্ছে, সেটাকে পেপটনে পরিণত করছে। এবার বলুন পেপটন কি, আমরা তো পড়েছি যে প্রোটিন ভেঙে করে কি তৈরি হয়, আমরা পড়েছি এর আগে যে প্রোটিন ভেঙে করে আমাদের অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, প্রোটিন ভেঙে আমাদের অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, তাহলে পেপটনটা কোথা থেকে আসছে, পেপটন হচ্ছে গিয়ে দেখো, যখন তুমি ধরো তোমার একটা বাড়িকে ভাঙছো, তো বাড়িকে ভাঙলে তোমার একেবারে বেসিস লেভেলে তুমি কী পাবে, ইট পাবে একটা, কিন্তু তার আগেও তো তুমি অনেক কিছু পাবে না। ইটের আগে কি, তোমার বাড়িটাকে ভাঙার আগে তুমি ফার্স্টে একটা রুম পাবে, তারপর একটা দেয়াল পাবে, দেন অ্যাট লাস্ট তোমার যে ফর্মটা বেরোবে সেটা হচ্ছে ইট। ঠিক সেই রকমই প্রোটিনকে ভাঙলে একেবারে সব থেকে যে ন্যূনতম, সব থেকে যে কমন যে একেবারে যেটা পাবো সেটা হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড, সব থেকে ছোটো একক যেটাকে বলছে। এর মাঝখানে কিন্তু অনেকগুলো ফর্ম আছে, সেরকমই একটি ফর্ম হচ্ছে কি পেপটন। ঠিক আছে, তো এটাকে আমাদের কিন্তু গ্যাস্ট্রিকে কিন্তু পুরোপুরি, অর্থাৎ স্টোমাকে কিন্তু পুরোপুরিভাবে প্রোটিন ডাইজেশন হয় না, সামান্য পরিমাণে হয়। এছাড়া হচ্ছে কি রেনিন। তো রেনিন কি করে, রেনিন হচ্ছে গিয়ে, রেনিন কিন্তু শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে এটি পাওয়া যায়, শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে এটি কাজ করে, শুধুমাত্র বাচ্চাদের। শুধুমাত্র কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটি কাজ করে। তো বাচ্চাদের ক্ষেত্রে কি কাজ করে, তো যখন একটা ছোট শিশু, দুগ্ধজাত শিশু সে কি খায়, তার মেন খাবার কি, প্রধান খাবার দুধ, তাই না? তো রেনিন কি করে, দুধ। তো রেনিন কি করে, দুগ্ধ প্রোটিন মানে দুধের মধ্যে যে প্রোটিন অবস্থান করে তাকে বলে দুগ্ধ প্রোটিনের নাম কি, কেসিন। দুধের মধ্যে কি প্রোটিন থাকে, কেসিন নামক প্রোটিন থাকে। ঠিক আছে, এই কেসিনের জন্যই কিন্তু দুধের রং সাদা হয়। ঠিক আছে, এই দুগ্ধ প্রোটিন কেসিনকে কি করে, পেপটনে পরিণত করে, ঠিক আছে, এটি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে কাজ করে, বড়দের ক্ষেত্রে কিন্তু রেনিন কিন্তু কাজ করে না, কাজ করার ক্ষমতা থাকে না। তো কি হয়, দুগ্ধ প্রোটিন কেসিনকে পেপটনে পরিণত করে। এই যে কারণে কি হয়, বাচ্চাদের কিন্তু মুখ দিয়ে দই বেরোয়। ঠিক আছে, দেখবে মুখ দিয়ে সাদা সাদা দইয়ের মতো বেরোয়। কিসের জন্য, কারণ হচ্ছে গিয়ে এই রেনিন হচ্ছে গিয়ে দই তৈরি করে দেয়, মানে কিছুটা কেসিনকে করে ভেঙে করে পেপটনে পরিণত করে। ইট ইস ওকে। আচ্ছা, এই সেল কিন্তু এক প্রকার কি অ্যাসিড, এক প্রকার অ্যাসিড আমরা দেখেছি। তো এটি কিন্তু আমাদের দেহে সবসময় ক্ষরিত হতে থাকে, সর্বদা কিন্তু এটা আমাদের এই সেল কিন্তু আমাদের দেহের মধ্যে ক্ষরিত হতে হয়। এই কারণে একে বলে একে হরমোন বলে। তো পরীক্ষায় এরকম আসতে পারে যে কোন অ্যাসিডকে হরমোন বলে, কোন অ্যাসিডকে HCl-কে। কেন, কারণ এটা হরমোন কাকে বলে, যে আমাদের দেহের মধ্যে যে সমস্ত কেমিক্যাল পদার্থ সব সময় ক্ষরিত হতে থাকে। ঠিক আছে, সব সময় ক্ষরিত হতে থাকে, তো তাদের বলে হরমোন। তো সেই রকমই HCl কি হচ্ছে, আমাদের দেহে সবসময় ক্ষরিত হতে থাকছে, সবসময় রিলিজ হচ্ছে, এই কারণে একে বলছে হরমোন।
আচ্ছা, তোমরা একটা জিনিস কখনো খেয়াল করে দেখবে যে আমাদের পাকস্থলীতে খাবার খেলে আমরা অনেকে থেকে ব্যায়াম ট্যাম যে করে একেবারে লো উঠে যায়, যেমন বাবা রামদেব কী করলো, একেবারে মাথা নিচের দিকে থাকলো আর পা উপর দিকে থাকলো, তো তাদের খাবারটা তো পাকস্থলীতে যে থাকছে, তো খাবারটা লো উঠে যাচ্ছে না কেন? খাবারটাও উল্টে যাচ্ছে না কেন? উল্টে করে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে না, কারণ আমাদের যে স্টোমাকের ঠিক মুখে যখন ইসোফেগাস শেষ হচ্ছে, স্টোমাক শুরু হচ্ছে, এখানে কিছু রবার ব্যান্ডের মতো কিছু থাকছে, খাঁজ কাটা জায়গা থাকছে, যার ফলে কি হয়, খাবার শুধুমাত্র স্টোমাকের মধ্যে এন্টার করতে পারছে, কিন্তু স্টোমাক থেকে ঘুরে করে আবার ব্যাকে কিন্তু যেতে পারছে না। ঠিক আছে? তো যেরকম আমরা ইঁদুর ধরার কল দেখি না, ইঁদুর ধরার কলে কি হয়, ইঁদুর ভিতরে ঢুকতে পারবে কিন্তু ইঁদুর বাইরে বেরোতে পারবে না, ঠিক সেই রকমই এটা মনে করো খাবার ধরার কল। এখানে কি হচ্ছে, খাবার ভিতরে ঢুকতে পারবে কিন্তু খাবার বাইরে বেরোতে পারবে না। তো এটাকে কি বলছে, এটাকে বলে গ্যাস্ট্রো এসোফেজাল গ্যাস্ট্রোএসোফেজাল স্ফিন্টার। ঠিক আছে? তো এটাকে বলে গ্যাস্ট্রোএসোফেজাল স্ফিন্টার। এর জন্য কি হয়, এর জন্য খাবার ভিতরে ঢুকতে পারে আর বাইরে বেরোতে পারে। ঠিক সেই রকমই আবার কিন্তু যখন আমাদের পাকস্থলী শেষ হচ্ছে বা স্টোমাক শেষ হচ্ছে, সেখানেও কিন্তু একটি স্ফিন্টার থাকে, সেটাকে বলা হয় পাইলোরিক স্ফিন্টার। ঠিক আছে? এবারে আমরা যদি স্টোমাকের ভাগ দেখি, স্টোমাকের একটু ভাগটা দেখে নিই। মনে করো এটা স্টোমাক, তো এর কিন্তু 4টি ভাগে ভাগ করা যায়। এখানে গ্যাস্ট্রোএসোফেজাল স্ফিন্টার আছে, এখানে পাইলোরিক স্ফিন্টার আছে। ঠিক আছে? তো দেখো, যেখানে আমাদের ইসোফেজ শেষ হচ্ছে, গ্যাস্ট্রোএসোফেজাল স্ফিন্টার, তার কাছের যে অংশটা সেটাকে বলছে কার্ডিক। ঠিক আছে? এইদিকে যে উপরের দিকে যে অংশটা, এটাকে বলছে ফান্ডাস, এটাকে বলছে বডি, এটাকে বলছে পাইলোরিক, এটাকে বলে পাইলোরিক। তো 4টা অংশ। কার্ডিক, উপরের অংশটাকে কার্ডিক কেন বলছে, কারণ উপরের যে অংশ, কার্ডিক মানে হচ্ছে গিয়ে, কার্ডিও শব্দটি যেখানে থাকবে তার মানে বুঝে সেটা হার্টের সাথে যুক্ত। ঠিক আছে? তো এখানে হচ্ছে এর কাছে, এই যে আমাদের পাকস্থলীর কাছেই কিন্তু আমাদের হার্ট অবস্থান করছে। তো তোমরা যদি এখানে দেখো ছবিতে দেখো, ওপরে এইরকম একটা প্লেটের মতো অবস্থান করছে। ঠিক আছে? তো এই প্লেটটাকে বলছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের উপরেই কিন্তু আমাদের হার্ট অবস্থান করে। ঠিক আছে? ডায়াফ্রামের উপরে কিন্তু আমাদের হার্ট থাকে, আর ডায়াফ্রামের নিচেই কিন্তু প্রায় ডায়াফ্রাম শেষ হলে তার নিচেই কিন্তু আমাদের স্টোমাক থাকছে। তো সেই কারণে এই সামনের অংশটাকে বলছে কার্ডিক প্রান্ত। কেন? কারণ সেটা হচ্ছে কি আমাদের প্রায় হার্টের কাছে অবস্থান করে। ঠিক আছে? তো তাহলে আমরা এখানে স্টোমাকে কি পড়লাম, স্টোমাকে হচ্ছে গিয়ে ইসোফেজাল থেকে আমাদের স্টোমাকে খাদ্য আসার পর প্রায় 1 থেকে 2 ঘন্টা খাবার এমনি পড়ে থাকে। ততক্ষণ কি করে, ততক্ষণ হচ্ছে গিয়ে HCl আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে খরিত হয় 2 প্রকারের এনজাইম। কি রেনিন এবং পেপসিনোজেন। বড়দের ক্ষেত্রে শুধুমাত্র পেপসিনোজেন। তো সেগুলোকে কি করে, সেই সমস্ত প্রোটিন ভঙ্গক উৎসেচকগুলোকে অ্যাক্টিভ করে HCl, এবং তাদেরকে ডেকে আনে যে চল তোদের কাজ করার জন্য লোক চলে এসে কাজ করবি। তো তাদেরকে কি করে তারা খাবারকে ভাঙে। তো কি করে, পেপসিন হচ্ছে গিয়ে খাবারকে ভেঙে কি করে, পেপটনে পরিণত করে। আর রেনিন শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে কি করে, কেসিন নামক দুগ্ধ যে প্রোটিন আছে তাকে ভেঙে করে
পেপটনে পরিণত করে। তাহলে কি হচ্ছে, আমরা কি দেখলাম যে পাকস্থলীতে শুধুমাত্র কি হচ্ছে, শুধুমাত্র আমাদের প্রোটিনই কিন্তু ডাইজেশন হচ্ছে, এখানে কিন্তু আর কোনো খাবার ডাইজেশন হয় না। ঠিক আছে, মেনলি কার্বোহাইড্রেট কিন্তু পরীক্ষায় পড়তে পারে যে পাকস্থলীতে কোন প্রকারের খাবার ডাইজেশন হয় না, তখন তোমরা লিখবে কার্বোহাইড্রেট কিন্তু ডাইজেশন হয় না। ঠিক আছে, এবার পাকস্থলীর মধ্যে যে আমরা খাবারটা দেখলাম, ডাইজেশন যে দেখলাম, এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডাইজেশন হয়নি, পুরোপুরি ডাইজেশন কমপ্লিট নয়। এই যে পাকস্থলীর মধ্যে যে খাবারটা, একে বলে কি, কাইম। কাইম, কাইম কাকে বলে? পাকস্থলীর মধ্যে যে অর্ধপাচিত খাবার, অম্লযুক্ত পাকস্থলীর মধ্যে যে আম্লিক অর্ধপাচিত খাবার, তাকেই বলছে কাইম। ঠিক আছে, তাকে কি বলছে? তাকে বলছে কাইম। কাইম, কাইম, কাইম কাকে বলে নিচে লিখে দিচ্ছি। পাকস্থলীতে অম্ল আম্লিক অর্ধপাচিত খাদ্যকে কাইম বলে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, পাকস্থলীর মধ্যে যে আম্লিক, দেখো পাকস্থলীর মধ্যে কি অবস্থান করছে, এই সেল, তার মানে তার মধ্যে যে খাবারটা আছে তার পেইজ কত হবে, অবশ্যই সেটা আম্লিক প্রকৃতির হবে, তাই না? তাহলে কি হচ্ছে, পাকস্থলীর মধ্যে আম্লিক যে অর্ধপাচিত খাবার, তাকে বলছে কাইম। ঠিক আছে, পরীক্ষা আছে যে কাইম কোথায় দেখা যায়, তাহলে কাইম কোথায় দেখা যায়, হচ্ছে গিয়ে পাকস্থলীতে দেখা যায়। ঠিক আছে, দেন সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে প্রোটিন অর্ধপাচিত ডাইজেশন হয়ে আমাদের ক্ষুদ্রান্তে প্রবেশ করছে, স্মল ইন্টেস্টাইনে প্রবেশ করছে। ঠিক আছে, তো এটা আমরা পরের দিন পড়বো। আমরা স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন বাকি থেকে গেল, সেটা আমরা পরের দিন পড়বো।